যুগে যুগে কালে কালে বৈশ্বিক ক্ষেত্রে আমরা দেখেছি পরিবর্তন যারা আনে, বিপ্লবী যারা হয়, তারা কিন্তু কপর্দকশূন্যই হয়, তারা কিন্তু পেনিলেসি হয়। তাদের কাছে টাকা থাকে না, তাদের একটাই জিনিস থাকে, নৈতিকতা, তাদের সদাচার। লোকসভা ভোটের আগে বামপন্থী সংগঠনকে চাঙ্গা করতে মাঠে ডিওএফআই। আমরা ইতিমধ্যে দেখেছি ডিওএফআইয়ের ডাকে, মীনাক্ষী মুখার্জির ডাকে ব্রিগেড জনসভা। আর প্রত্যেকটি এলাকায় এখন ভোট চলে যাচ্ছে ইউনিট গঠন করতে। এমনই একটি গ্রাম সাগরদিঘি থানার কাবিলপুর অঞ্চল। সেই কাবিলপুর অঞ্চলে ডিওএফআই সংগঠন পতাকা উত্তোলনের মাধ্যমে একেবারে গড়ে তুলল সংগঠনের কাজ ইউনিট। আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলা নিউজে। এবার আমরা সম্মেলনের কাজ শুরু করবো। পতাকা উত্তোলনের কাজ শেষ হলো, সকলকে সুষ্ঠুভাবে বসার জন্য আমরা সময় গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে একটা সাম্প্রদায়িক মেরুকরণ সৃষ্টি হয়েছে। তো এই পরিস্থিতিতে আমাদের ভারতবর্ষের বিভিন্ন সাহিত্যিক, কবি, গণ আন্দোলনের নেতা, কর্মী এবং জনসাধারণ এবং প্যালেস্টাইনের যে যুদ্ধ, মানে যুদ্ধে বিভিন্ন সেনা এবং জনগণ, কবি, মানে সাহিত্যিক যারা মারা গেছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। যেটা বলতে চাইছি যে আপনারা জানেন বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন দেশে মেরুকরণ সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে গরিব মানুষ একটা দল, একটা হচ্ছে যারা পুঁজিপতি তাদের দল, অর্থনৈতিক মেরুকরণ। অর্থাৎ আমাদের ভারতবর্ষে প্রায় 80 লক্ষ যুবক, 30 কোটি 80 লক্ষ যুবক আছে যারা এখন বেকার। তাদের কাজের কোনো সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না। এই পর্যায়ে এখন বর্তমানে সারা বিশ্বে যুব শ্রেণী করে বিভিন্ন কোনো আন্দোলন সংগঠিত হচ্ছে, কারণ যে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। আর গোটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের ভারতবর্ষ শুরু হয়েছে, শুরু হয়েছে রাজনৈতিক মেরুকরণ। যাই হোক, আপনারা আমাদের চাইতে বেশি জানেন, প্রতিনিয়ত সংবাদপত্র, খবর, টিভি, ইউটিউব আপনারা দেখছেন, কোথায় কী হচ্ছে না হচ্ছে সবটাই আপনারা বুঝতে পারছেন। এই পরিস্থিতিতে আমরা গোটা ভারতবর্ষে যারা যুব আছি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এবং গোটা ভারতবর্ষে একটা আলোচিত সংগঠন। এটা কোনো রাজনৈতিক দল নয়, এই ডিওয়াইএফআই কোনো প্রকারের রাজনৈতিক দল নয়, কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা একটা সংগঠন, যুবদের সংগঠন। আমাদের এই সংগঠনে বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন শ্রেণীর, সমাজের বিভিন্ন শ্রেণীর যারা ইয়াং জেনারেশন, তারা আমাদের এই ডিওয়াইএফআই সংগঠনটা করছে। আর বর্তমানে যে শিক্ষিত সমাজ, শিক্ষিত বেকার যুবক, তারা তো একবারে তাদের নয়নে মুনি হয়ে টাকা দিয়েছে। কিন্তু আমরা সাগরদিঘির যারা মানুষ, বিশেষ করে কাবিলপুরের মানুষ, একটু আমরা
নিজেদের মানে বিদায় নিচ্ছি। যে সংগঠনটা আমাদের কাল করে খুবই ভালো ছিল, কিন্তু আমাদের যুব সমাজ এবং আমরা যারা আগে নেতৃত্ব দিয়েছি বা করতাম, আমাদের ত্রুটি বিচ্যুতির মানে কারণে বা সাংসারিক কারণে হোক বা সামাজিক কারণে বিভিন্ন কারণ আছে, এই কারণে হয়তো সংগঠন আস্তে 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 নিস্তেজ হচ্ছে। তো আমরা এই পর্যায়ে আমরা একটা ইউনিট গঠন করতে চাই, যাতে কাবিলপুরের যুব সমাজ এই ডিওয়াইএফআই যাকে যে অংশগ্রহণ করে এই সংগঠনটা যাতে পরিচালিত করে এবং নেতৃত্ব দেয়, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা আজকে একটা ইউনিট কমিটি গঠন করবো। এটাই আসল উদ্দেশ্য। হ্যাঁ, তো আপনারা আছেন যারা যুব সমাজের যে দুর্দশা, এই দিককে লক্ষ্য রেখে ন্যায়ের পথে এগিয়ে যে চান, সংগঠিত হতে যারা চান, তারা আজকে এসছেন। আপনাদের সকলকে কাবিলপুর ইউনিট কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। আপনি এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলকেই অভিনন্দন। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, আহত হয়েছি, তার সম্মুখ কারণ হয়তো আমরা সকলেই জানি, কিন্তু সেগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার। সেগুলো বর্তমান সারা ভারতবর্ষব্যাপী, শুধু ভারতবর্ষ নয়, বৈশ্বিক যে অর্থনীতি চলছে, যে অর্থনীতির মূলে আছে যারা, তারাকে আমরা বলি পুঁজিবাদী শ্রেণীর লোক। ইংরেজি পরিভাষায় যে ব্যবস্থাপনাটা চলছে তাকে বলে ক্যাপিটালিজম। এখন ভারতবর্ষের মতন একটা দেশে যুবকদের করণীয় কি, রাজনীতিতে তাদের অংশগ্রহণ কতটুকু দরকার, রাজনৈতিক চেতনা তাদের কতটুকু প্রয়োজন, রাজনৈতিক জ্ঞানে কতটুকু গুণান্বিত হয়েছে, এবং পরবর্তী সম্প্রদায়কে, পরবর্তী জেনারেশনকে শিক্ষামূলক কি উদ্দেশ্য উপদেশ দেওয়া উচিত, সে বিষয়ে জানা দরকার। সম্প্রদায় তথাকথিত শুধুমাত্র কলম পেপারে আমরা শুধু শিখি, কিন্তু প্রাইভেট ক্ষেত্রে, বাস্তবিক ক্ষেত্রে আমাদের জ্ঞান খুবই কম। বড় বড় রাজনীতিবিদ, দার্শনিক, মনস্তত্ত্ববিদ তারা বলছে যে তুমি জন্মেছ মুক্তভাবে, কিন্তু তুমি প্রতিটি জায়গায় শৃঙ্খলাবদ্ধ। এটি রুশোর কথা, প্রখ্যাত দার্শনিক, মনোবৈজ্ঞানিক, চিন্তাবিদ এবং রাজনীতিবিদ। আমরা হয়তো এক একটা পরিবারে জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমরা কোনো বিচ্ছেদ্য অংশ নয়। আমরা জাতির, আমরা দেশের, আমরা রাজ্যের এবং গ্লোবাল ক্ষেত্রেও আমরা কিন্তু অবিচ্ছেদ্য অংশ। এখন আলোচিত হওয়ার যেগুলো বিষয়, এই ডিওয়াইএফআই যেটা আমি ধরেছি প্রথমে, ডিওয়াইএফআইয়ের আহ্বানে আমরা সারা দিয়ে সকলেই সক্রিয় করতে পেরেছি। কি কারণ? বর্তমান পশ্চিমবঙ্গ এবং ভারতের যে পরিস্থিতি, মুখ্যত রাজনৈতিক পরিস্থিতি, নেতা নেতৃত্বের যে চরিত্র, নেতা নেতৃত্বের যে আচরণ, তাদের ভাব, তা কিন্তু হতাশাব্যঞ্জক। ভারতবর্ষের রাজনৈতিক আকাশে এক গভীর অন্ধকার নেমে এসেছে। এই অন্ধকারে আমরা সকলেই কিন্তু নিমজ্জিত হব। তাই আমাদের শিক্ষিত সম্প্রদায়কে, যুবক সম্প্রদায়কে অবিলম্বে পুনরুজ্জীবিত হতে হবে। আমাদের বুঝতে হবে কোন রাজনৈতিক দলটা আমাদের করা দরকার, আমাদের গণসংগঠনটাকে কেন চাঙ্গা করব। এখন আপনারা সকলেই জানেন, দু একটি কথা লম্বা করে না বললে নয়, ভারতবর্ষের সংবিধান আমাদের কি বলে। কিন্তু আমরা
বাস্তবে তার প্রয়োগ কি দেখছি, আমরা কোন ধারায় যাচ্ছি। ভারতবর্ষের সংবিধান কিন্তু পুঁজিবাদকে সমর্থন করে না, এটা আমরা সকলেই জানি। আর আমরা যারা ডিওয়াইফাই করি তারা কিসে বিশ্বাস, কেন এলাম? আমরা সাম্যবাদে বিশ্বাস। সাম্যবাদ কি? সমতা বিধান, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষ, সে কিঞ্চন আকিঞ্চন ধনী দরিদ্র যাই হোক না কেন, সকলে আমরা সমান। ভারতীয় হিসেবে আমাদের সকলের সমান অধিকার রয়েছে এবং এই অধিকার কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা খর্ব করে ফেলছি নিজেরাই। কিভাবে করছি? আমরা পুঁজিবাদকে পরোক্ষভাবে কিন্তু সমর্থন করছি। পুঁজিবাদ যদি একদিকে জেগে ওঠে, আমাদের সাম্যবাদের চিন্তাধারাটা ভালো করে বুঝতে হবে। যেখানে সরকার, কলকারখানা এবং পাবলিক যে বড় বড় ক্ষেত্রগুলো আছে, সেই ক্ষেত্রের মালিকানা সাধারণ নাগরিকের হাতে থাকতে পারে না, সেটা সরকারের হাতে থাকবে। সরকার ট্যালেন্ট অনুযায়ী, মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তার বিতরণ করবে। কিন্তু ঘটনাটা হচ্ছে বর্তমান ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে চিত্র দেখা যাচ্ছে, সেখানে পুঁজিবাদী লোক এক শ্রেণীর লোক, এক শ্রেণীর বণিক শ্রেণীর লোক, ধনী শ্রেণীর লোক, তারা হয়তো 2%, 5%, 10%, কিন্তু তারা সরকারকে একটা পুতুলের মতো জায়গায় রেখে নিজেরা কিন্তু কর্মী নিয়োগ থেকে শুরু করে, চাকরি নিয়োগ থেকে শুরু করে, রেল থেকে শুরু করে যে সমস্ত সেক্টরগুলো আছে, আমাদের কর্মক্ষেত্রের সেক্টরগুলো আছে, সেগুলো তারা নিয়ন্ত্রণ করছে। এটা সাম্যবাদ কিন্তু সমর্থন করে না, ডিওয়াইফাই সমর্থন করে না। তাই ডিএফআই এর চিন্তা হচ্ছে যে আমাদের সাম্যবাদ, প্রকৃত অর্থে সাম্যবাদ আমাদের প্রতিষ্ঠা করতে হবে, আমাদের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ধর্মীয় ক্ষেত্রে সাম্প্রদায়িকতা চলবে না, সকলেই সমান। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের কোনো ধর্মকে কোনো রকমভাবে বেশি গুরুত্ব দেওয়া যাবে না, সকল ধর্মের প্রতি সমান সম্মান প্রদর্শন করাটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ। এটাই 1976 সালে আমাদের 42তম সংশোধনীতে সেটা যুক্ত হয়েছে। আপনারা সকলেই জানেন ভারতবর্ষ প্রজাতান্ত্রিক দেশ। প্রজাতান্ত্রিক দেশ মানে কি? যেখানে রাজার বিরুদ্ধে থাকে, রাজা যখন শাসন করে তখন রাজতান্ত্রিক বলে, রাজা একাই সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু প্রজাতান্ত্রিক দেশের মধ্যে রাজাকে পরিচালিত করবে প্রজারা, প্রজাদের স্বার্থে যেটা করণীয় সেটা হওয়া উচিত। তাই আমাদের ভারতবর্ষকে বলি আমরা প্রজাতান্ত্রিক দেশ। তাহলে এত বড় দেশ আজকে কাদের দ্বারা পরিচালিত হচ্ছে? পুঁজিবাদ শ্রেণীর দ্বারা পরিচালিত হচ্ছে। এখন এই শ্রেণীটা একটু ভালো করে বোঝার দরকার আছে আমাদের। শ্রেণীটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভারতবর্ষে দেখা যাচ্ছে যে গরিব শ্রেণীটাই বেশি, এরা একবারে নিম্ন শ্রেণীর, যার সংখ্যাটাই বেশি। মধ্যবিত্ত শ্রেণী আমরা রয়েছি। এরা কি করব? আমরা সরকারের কাছে সুযোগ দিব। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে হতে পারে, কারখানার ক্ষেত্রে হতে পারে, বিমান সেক্টরের ক্ষেত্রে হতে পারে, রেল সেক্টরের ক্ষেত্রে হতে পারে, যে কোনো সেক্টরের ক্ষেত্রে হতে পারে। সেখানে আমরা সুযোগ চাই, আমাদের যে শিক্ষা দীক্ষা যোগ্যতার ভিত্তিতে আমরা সুযোগ চাই। কিন্তু আমরা সে সুযোগটা সরকারকে বলার পরেও সরকার নির্বিকার থাকছে, সরকার কিন্তু ব্যর্থ হচ্ছে। কারণটা কি? তার মানে সরকার কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। সে তার যে শাসন ক্ষমতা সেটা কারোর কাছে নিশ্চিতভাবে সে বন্ধ, যেটা মমতার কাছে নেই, যেটা নরেন্দ্র মোদীর কাছে নেই। আজকে নরেন্দ্র মোদী যদি কোনো একটা জনস্বার্থমূলক কল্যাণমূলক স্কিম চালু করার চেষ্টা করে, তাহলে কিন্তু মুকেশ আম্বানির পরামর্শ গ্রহণ করতে হয়, সাধারণ মানুষের পরামর্শ গ্রহণ করতে হয় না। কেন? নিজেদের যে অর্থনৈতিক পরিকাঠামো সেটাকে চাঙ্গা করার জন্য নরেন্দ্র মোদী সাহেব কিন্তু গরিব শ্রেণী, শোষিত শ্রেণী, বঞ্চিত শ্রেণীর কথা না বলে অনেক শ্রেণী এখন এত কিছু ঘটছে, তারপরেও আমরা কিন্তু নির্বিকার সকলে রয়েছি যুব সম্প্রদায়ের। আমাদেরকে কিন্তু এই দায়ভার নিতে হবে। এখন প্রশ্ন আসবে, আমি একটা ক্ষুদে লোক, কি এমন কেউ একটা লোক, আমার দ্বারা কি আর হবে? আচ্ছা, আপনার মধ্যে কি নাই আর কি আছে সেটা আপনারা কেউ জানেন। আপনার দ্বারা যে একটা দেশ পরিবর্তিত হতে পারে, একটা স্টেট পরিবর্তিত হতে পারে, একটা অঞ্চল পরিবর্তিত হতে পারে, একটা ব্লক পরিবর্তিত হতে পারে, সেই ক্ষমতা যে আপনার নাই সেটা আপনি কিন্তু জানতে পারছেন। আপনার মধ্যে সে অটল বিশ্বাস নাই। কিন্তু যুগে যুগে কালে কালে বৈশ্বিক ক্ষেত্রে আমরা দেখেছি পরিবর্তন যারা আনে, বিপ্লবী যারা হয়, তারা কিন্তু কপর্দক শূন্যই হয়, তারা কিন্তু পেনিলেসি হয়।
তাদের কাছে টাকা থাকে না, তাদের একটাই জিনিস থাকে, নীতি নৈতিকতা, তাদের সদাচরণ, মানুষের জন্য পরিশ্রম, এগুলোই থাকে বলে তারা কিন্তু বিশ্ববিশ্রুত বিশ্ব বরেণ্য নেতৃত্ব হয়। এর উদাহরণ কিন্তু বহু ক্ষেত্রে আছে। বৈশ্বিক ক্ষেত্রে আমরা সারা বিশ্বের দিকে তাকাই, ইতিহাস পড়ি, পলিটিক্স পড়ি, অর্থনীতি পড়ি, তাহলে দেখবো তারা কিন্তু এক সময় কেউ ছাড় দিত, কেউ হয়তো রেল লাইনে যায়, পরিষ্কার করতো, এরকম কিন্তু হয়েছে। কিন্তু আপনার দ্বারাই সমাজটা পরিবর্তিত হবে। কিন্তু আপনি ভাবছেন ডানপন্থী দলের সমর্থন করব, কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থ হয়ে যাবে, আমার তো একটা এমপ্লয়মেন্ট হয়ে যাবে। কিন্তু আপনার একটা এমপ্লয়মেন্ট হবে, এটা সত্যি কথা, আপনার যোগ্যতা আছে, এটা সত্যি কথা, কিন্তু আপনার ভাইয়ের এমপ্লয়মেন্ট হবে না। আপনি যেমন শিক্ষকতার একটা চাকরির জন্য ছটফট করছেন, আপনার ভাই কিন্তু মাধ্যমিক পাস, সে কিন্তু রেল কারখানায় একটা বেলচে নিয়ে কাজ করার স্বপ্ন দেখে, আপনি তাকে স্বপ্ন দেখাতে পারছেন। ডিওএফআই এর কাজ বন্ধু এটাই, ডিওএফআই এটাই বলে। এখন আপনাদের আরো বৃহত্তর পরিসরে একটু আলোচিত হওয়া দরকার আছে। আমরা সকলেই বলি শাসনে থাকবো, মজা পাবো, আনন্দ পাবো। আচ্ছা বলেন, ভারতবর্ষের দেশটা হচ্ছে ডেমোক্রেটিক দেশ, সকলে লেখা থাকে, দেখবেন আমাদের প্রথমে ডি লেখা আছে, তোর মানে হচ্ছে ডেমোক্রেটিক দেশ, গণতান্ত্রিক দেশ, জনগণের জন্য, জনগণ দ্বারা, জনগণই সব সেখানে। তাহলে এই ডেমোক্রেটিক দেশে একটা নির্বাচন পদ্ধতি হয়। নির্বাচন পদ্ধতি কেমন হয়? আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন দেখি, বিধানসভা নির্বাচন দেখি এবং লোকসভা নির্বাচন দেখি। প্রত্যেকটা নির্বাচনের কিন্তু পৃথক পৃথকভাবে সমানভাবে গুরুত্ব রয়েছে। সেখানে আপনারা বলেন নির্বাচন সংগঠিত হবে বিরোধী না থাকলে? বিরোধী না থাকলে এটা আজকে যে প্রশ্ন করেন যে বিরোধী নাই, নির্বাচন কি হবে? নির্বাচন হবে না, তখন তাকে বলে একনায়কতন্ত্র। তখন সেটাকে কিন্তু অরিজিনাল প্রকৃত অর্থে একনায়কতন্ত্র বলে। কিন্তু বিরোধী থাকা সত্ত্বেও রাজা যখন স্বৈরাচারী হয়ে যায়, অর্থাৎ বিরোধীদের ক্ষমতা খর্ব হয়ে যায়, বিরোধীদের লোকসভায় আসন থাকে না, যে পরিমাণে আসন থাকা দরকার, বিধানসভায় যে পরিমাণে আসন থাকা দরকার, যখন সে আসন তারা পারে না, তখন রাজা এককভাবে চালাই বলে সেটাকে আমরা স্বৈরতান্ত্রিক স্বেচ্ছাচারী একনায়কতন্ত্র শাসন বলে থাকি। এখন আমরা এই কথাগুলো মানুষের কাছে বলি, কে বলে বক বক করছে, এটা তো বেশি বুঝে। বেশি বোঝা লোক গেলে কিন্তু গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি উপকারী। আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়েন, যান, আজকে যাও বইটা খুললেন, রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি খোলেন, বিরোধী কারা হয়? বিরোধী কিন্তু প্রকৃত অর্থে বুদ্ধিজীবীরাই বিরোধী হয়। এটা সারা বিশ্বে বলছে, বিশ্বের রেকর্ড বলছে, রাজনৈতিক ফ্রড বলছে। সরকার যখন স্বৈরাচারী হয়, সরকার যখন একনায়কতন্ত্র চালায়, সরকার যখন রাজ্য চালাইতে ব্যর্থ হয়, তখন একজন অব্যর্থ লোকের উদ্ভব ঘটে, সেই হয় বিরোধী নেতা, তারাই হয় বিরোধী। সরকারের সমালোচনা হবে না? বলেন, আমরা সকলেই ধরেন পশ্চিমবঙ্গে কাল থেকে আর কোনো সমালোচনা করবো না। মমতা ব্যানার্জি চাকরির জন্য ভাববে, মমতা ব্যানার্জি পঞ্চায়েতে কর্মী লাগবে, তার কথা ভাববে? 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 খুবই সাধারণ সরল একটা ব্যাপার। তারপরেও কিন্তু আমরা যারা বুদ্ধিজীবী বলে নিজেকে তথাকথিত দাবি করে থাকি, তারা কিন্তু আজকে নির্বিকার হয়ে আছে। এতগুলো কথা বলার আজকে প্রয়োজন আছে, আমি প্রয়োজন মনে করেছি। এজন্য মনে করেছি যে বিগত সাগরদিঘি উপনির্বাচনে, বিধানসভা উপনির্বাচনে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে, একটা নিদর্শন সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের মাটিতে। সাগরদিঘির মাটি, কাবিলপুরের মাটি বুঝিয়ে দিয়েছে সরকার যখন একদিকে লাগাতার একরকম কাজ করে চলেছে, সেই কাজ মোটেও জনকল্যাণকর নয়, জনগণের জন্য হিতকর নয়, জনগণকে প্রকৃত শাসনের যে মজা সেটা দিতে পারে না, জনগণের স্বাস্থ্যের ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে না, শিক্ষা ব্যবস্থা নুইয়ে পড়েছে। তোমার চাতুর্য, তোমার কূটনীতি আমরা ধরতে পেরেছি, তাই কিন্তু সাগরদিঘির মাটি থেকে একটা রিপ্লাই গেছিল, একটা প্রত্যুত্তর গেছিল, একটা বার্তা গেছিল। আমরা সেই বার্তা পাঠাতে সক্ষম হয়েছি এবং সেই বিধানসভা কিন্তু আমরা যুবক, সেই বিধানসভার আমরা যুবক। আই এম প্রাউড অফ দ্যাট, আর আমি সেটাতে হচ্ছে গর্বিত। তাহলে সেখান থেকে যখন সারা বাংলাতে যখন একটা প্লট তৈরি হয়েছে, তখন সাগরদিঘির মাটিতে একটা এরকম প্লট তৈরি হলো কেন? কারণ এখানে শিক্ষিত মানুষ রয়েছে, শিক্ষার মর্ম বুঝে, স্বাস্থ্যের মর্ম বুঝে, বাসস্থানের মর্ম বুঝে, পোশাকের মর্ম বুঝে, ধর্মীয় মেরুকরণ করে, বিভাজন করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্ট তারাকে বিভিন্নভাবে পৃথক করে দিয়ে এই পশ্চিমবঙ্গ আজকে শাসিত হচ্ছে। নরেন্দ্র মোদী বলছে মমতা সরকার আছে, আমার খুব ভালোই হচ্ছে। মমতা বলছে যতদিন নরেন্দ্র মোদী থাকবে, বিজেপি সুশ্রী থাকবে, ততদিন কিন্তু মমতা, আমি বলছি দায়িত্ব নিয়ে, মুসলিমরা কোথাও যাবে না।
তাই তার কিন্তু এমপ্লয়মেন্ট দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সরকার যখন কোনো সমালোচনা করে 1997 সালে কলকাতার একটা জায়গা মনে পড়ছে না, সম্ভবত বেলঘাট না কোথায়, কমরেড জ্যোতি বসু বক্তব্য দিয়েছিলেন, আমি ছোট ছেলে শুনেছি কিছুদিন আগে, বেলঘাট। তিনি বলছেন যে আমি যে শাসন করছি, সরকারে আছি, আমার সবটাই কিন্তু সঠিক হবে না, আমার মধ্যে কিছু ভুল থাকবে, আমার শাসন ব্যবস্থায় কিছু ত্রুটি থাকবে, সেটা তুলে ধরার জন্য আমি বিরোধীদেরকে সম্মান জানাই। তিনি ছিলেন জ্যোতি বসু, তার জন্য মানুষ কিন্তু তাকে এত বছর রেখেছিলেন। দীর্ঘদিন ধরে বামফ্রন্ট কিন্তু ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গের জায়গাতে দাপটের সঙ্গে থেকেছেন। আপনারা সকলেই জানেন, এমন একজন ব্যক্তিত্ব যারা কিন্তু প্রধানমন্ত্রী করতেও চেয়েছিলেন, নিজের থেকে বলেছিলেন আমি কিন্তু এতে সম্মত না নই, আমি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি না, আমি বাংলার মানুষকে আমার সাম্যবাদের মধ্যে যে নীতি আছে, যে আদর্শ আছে, সেই আদর্শ অনুপ্রাণিত করার জন্য সেই স্বপ্ন দেখছি। যেই স্বপ্ন গোকুলে দেখেছিল, গোকুলে বলেছিল যে আজকে ভারত যা ভাববে, পশ্চিমবঙ্গ যা ভাববে, আগামী দিনে ভারত তাই ভাববে। তাই কিন্তু জ্যোতি বসু নির্বিকারে তিনি কিন্তু নিঃস্বার্থভাবে বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়, বরং পশ্চিমবঙ্গের মানুষের, সাধারণ মানুষের সঙ্গে থাকার জন্য কিন্তু আমি মুখ্যমন্ত্রীটা হয়েছি। তাই তিনি বলেছিলেন, বিরোধীদেরকে বলেছিলেন আমরা তোমরাকে রেসপেক্ট করি, কারণ তিনি জানতেন যেখানে বিরোধী নাই সেখানে গণতন্ত্র নাই, যেখানে বিরোধী নাই রিপিট করছে হবে সেখানে গণতন্ত্র নাই। কিন্তু আমরা সকলে আজকে কিন্তু একটা ঢেউয়ে, একটা লহরীতে, যেখানে মনে করছি যে আমরা আপাতভাবে মনে করছি এখানে প্রশান্তি মিলবে, সেখানে কিন্তু সকলে আমরা জমায়েত করছি, ভিড় জমাচ্ছি। মমতা সরকারের ভিড় দিকে সবাই ভিড় জমাচ্ছে। সকল যুবক সম্প্রদায়কে যখন আমরা যাচ্ছি, প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি যখন তাদের কাছে রিভিউ নিচ্ছি, বলছে মমতা সরকার একটা ব্যর্থ সরকার, একটা অপদার্থ সরকার, এই সরকারকে সমূলে উৎখাত করা প্রয়োজন। তথাপি তা সত্ত্বেও কিন্তু সেই লোকটা দ্বারাই ভোট কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু নির্বাচনে জিতে যাচ্ছে। কিন্তু এই ব্যর্থতা আমাদের ব্যর্থতা, যুব সম্প্রদায়ের ব্যর্থতা। অর্থাৎ আমরা কর্নারে কর্নারে, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, শহরে গিয়ে এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরি না। আজকে যদি বলি যে দীক্ষিতা ভালো বক্তা নাকি তৃণমূলের প্রমুখ একজন ভালো বক্তা, তো সকলে দীক্ষিতা ভেরি ট্যালেন্টেড, জিনিয়াস পারসন আমরা কিন্তু বলি, তার মানে কি আমাদের মধ্যে সেই রেসপেক্ট আছে, তাদের জন্য রেসপেক্টটা আছে, সম্মানটা আছে, আমরা আসল ভালো মন্দটা বিচার করতে পারি। কিন্তু সেই জায়গাতে আমরা যাওয়ার স্পর্ধা জাগাই না। আজকে আমার কথা ভাবেন, ক্ষুদ্র একটা ছেলে, আমার একটা ভবিষ্যৎ আছে আগামী দিনে, তা সত্ত্বেও কিন্তু আমি সংগঠনের সঙ্গে যুক্ত আছি। আমার কাছে আমার ভবিষ্যৎটা কিন্তু বিশাল বড় ভবিষ্যৎ, আমার পরিবারের ভবিষ্যৎ। তা সত্ত্বেও কিন্তু এই ডিএফআই সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করেছি, কারণ আমার ভাবনা, চিন্তা, থট, এই চিন্তনগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার আমার অভিলাষ। আমি চাই যে কাবিলপুরের মাটিতে যে সমস্ত যুব সম্প্রদায় আছে, তাদের জন্য দুটো কথা বলে, তাদেরকে উজ্জীবিত করে, তাদেরকে প্রাঞ্জল করে আগামী দিনে রাজনীতিতে টেনে আনতে চাই। আচ্ছা বলেন, যুব সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায় যদি রাজনীতিতে থাকে, তাহলে সেখানে দুর্নীতি কমবে না? বলে খুব স্বাভাবিক ঘটনা, সেখানে দুর্নীতি কমবে। কিন্তু আপাতভাবে যখন ধরেন একজন দুজন হয়েছেন, তখন কিন্তু আমূল পরিবর্তন প্রতীয়মান হবে না। এটা একটা প্রগতিশীল ব্যাপার এবং ধীর ব্যাপার, আস্তে আস্তে তার পরিবর্তন ঘটবে। যখন শিক্ষিত সম্প্রদায় রাজনীতিতে আসবে, মাস্টার যখন ঘাড়ে ব্যাগ তুলে নিয়ে গ্রামে গঞ্জে গিয়ে বুঝাবে যে এই হচ্ছে নীতি, এই হচ্ছে অনীতি, এই হচ্ছে ন্যায়, এই হচ্ছে অন্যায়, এটা হচ্ছে মমতার কাজ, এটা হচ্ছে আমাদের চিন্তন, আপনি প্রশংসিত হবেন, আপনি নিঃসন্দেহে প্রশংসিত হবেন। আপাতভাবে হয়তো আপনাকে আহত হতে পারে, কিন্তু আপনি প্রশংসিত হবেন। আপনার থট চিন্তন তাদের চাইতে সম্পূর্ণভাবে আলাদা হবে, এটাই খুব স্বাভাবিক। আমরা ব্রিগেড থেকে একটা কথা বলেছিলাম, আমাদের কমরেডরা অনেকে বলেছেন, শুনেছেন, যে আমাদের যে এই বেদনার কথাগুলো আমরা ব্রিগেড থেকে আপনাদের জানাতে চাই। সেখানে লক্ষাধিক লোক জমায়েত হয়েছিল, তাদেরকে কি বার্তা দেওয়া হলো? তাদেরকে এটাই বার্তা দেওয়া হলো, আমরা যুবকদের জন্য কর্মসংস্থান চাই। আচ্ছা বলেন, ভারতবর্ষের মাটিতে কাবিলপুরে কটা বিদ্যালয় আছে? বলেন কটা বিদ্যালয় আছে? প্রতিস্থাপিত হয়েছে কত সালে? এটা জানতে হবে। কিন্তু দুটো বিদ্যালয় আছে বাম আমলের তৈরি, তারপরে কি বলেছে স্যার? ওই বেসরকারীকরণ। বেসরকারীকরণ ঘটনাটা বিষয়টা কি? পুঁজিবাদের একটা পুঁজিবাদ, যারা বাদে বিশ্বাসী, যারা পুঁজিবাদী,
তারা কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়ে নিজের কারখানা চালার জন্য, নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কিন্তু এই চক্রগুলো করছে। আর সেই চক্রে কিন্তু আমরা চক্রিত হচ্ছি, সেইখানে গিয়ে আমরা ভিড় জমাচ্ছি। আপনার দুটো তিনটে ছেলে তার স্বাভাবিকভাবেই প্রথম যে অধিকার 6 থেকে 14 বছর আর্টিকেল 21 সেকশন A, এইখানে আমাদের কি বলা হয়েছে, 6 থেকে 14 বছরের সমস্ত ছেলেকে অবৈতনিক এবং বাধ্যতামূলকভাবে শিক্ষা দিতে হবে। আমরা শিক্ষিত সম্প্রদায়গুলো সংখ্যায় কম, তাই সৌ সংখ্যায় কম হবেই জানি, কিন্তু আপনারা সকলে জানেন, আপনারা বলছেন যে প্রাইভেট স্কুলে দিলেই তো দিলে ভালো নয়, দিলে ভালো নয়, ভবিষ্যতে আরো অন্ধকার আসবে। আপনি যখনই দিবেন সরকার তখন একটা জায়গা পাবে, তখন আপনাকে নিয়ে আর ভাববে না, তার ভাবার কোনো প্রয়োজনও হবে না, স্বাভাবিকভাবেই কিন্তু শিক্ষা উপকৃত হবে। সরকার যদি চায় বিদ্যালয়গুলো ডিজিটালাইজেশন ঘটিয়ে, উন্নয়ন ঘটিয়ে আপনাদের সঠিকভাবে এডুকেশন দেওয়া যায়, প্রোভাইড করা যায়, এই নিদর্শন কিন্তু ভারতবর্ষের মাটিতে আছে। কেজরিওয়াল কিন্তু সেটা দেখিয়েছেন। কেন? তিনি একজন পণ্ডিত মানুষ বলে দেখিয়েছেন। সেটা কিন্তু করা যায়, কিন্তু আমরা কম্প্যারিজনে বিশ্বাস করি, তুলনায় বিশ্বাস করি যে ওইখানে তো পড়া হয় না, সরকারি স্কুলে, বেসরকারি স্কুলে পড়া হয়, তাহলে সরকারি স্কুলে দিয়ে কি লাভ? মমতা তো ঠিকই বলছেন, না, আপনার অধিকারটা খর্ব হচ্ছে, আপনি ভালো করে বুঝেন না, আপনি সংবিধান সম্বন্ধে কোনদিন বোঝার চেষ্টা করুন। আপনাকে ওখানে প্রশ্ন করতে হবে সরকারকে, এই সরকার শুনে রাখো, তোমার চোখে চোখ রেখে বলছি, বেসরকারি চাইতে তোমাকে 6 থেকে 14 বছরের যে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা পরিকাঠামো আছে, অবিলম্বে তার সুদৃঢ়করণ করতে হবে, তার উন্নয়ন ঘটাতে হবে, সেখানে কম্পিউটার নিয়ে আসতে হবে, আমাদের ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা দিতে হবে। তাহলে ভিক্ষাবৃত্তি আমাদের করতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। 5টা ছেলে 5টা মেয়ে 500 করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মডার্ন ইটও কিনা যাবে না, ফেমাস ইটও কিনা যাবে, ওই আপনাকে 3 নম্বর ইট কেনার জন্য খুঁজে বেড়াতে হবে, কারণ মমতার অনুদানে কিনবেন, ভালো জিনিস আপনার কিনা হবে। শিক্ষা ব্যবস্থাতে কিন্তু সেটা ঘটবে। আমাদেরকে এদিক থেকে একটু সচেতন হতে হবে, বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়ের মানুষকে, এগুলো সাধারণ মানুষকে বোঝাতে হবে। এখন এত গম্ভীর আলোচনা আজকে আমি করছি কেন? সাধারণত করি না, এই জন্য আমি করি না যে যখন আমি পার্টির মিটিংয়ে যাই, সামনে লোক দেখি, তারা সাধারণত খুবই সহজ সরল লোক, দলকে ভালোবাসে, ওর আব্বা করতো, দাদা করতো, তাই আসে। কিন্তু রাজনীতি সেখানে ক্ষান্ত থাকবে না, রাজনীতির মূল ধারাটা আমাদের অনুধাবন করার প্রয়োজন আছে। শিক্ষিত সম্প্রদায় যদি এখানে না আসে, তাহলে দুর্নীতি উত্তরোত্তর বাড়বে। অযোগ্য শিক্ষামন্ত্রী হলে সে আপনার ছেলে আমার ছেলের জন্য কিছু ভাববে না, যে কোনোদিনই হিসাব জানে না, তাকে রেলমন্ত্রী দিলে তার বেতন বাড়াবে। তাহলে আমাদের একটা যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামোটা হচ্ছে শিক্ষিত মানুষের পরিকাঠামো, যোগ্য মানুষের পরিকাঠামো। কিন্তু আজকে যখন আমরা বিজেপি এবং তৃণমূলকে দেখি, তখন দেখি শিক্ষামন্ত্রী তিহার জেল, ন্যাক্কারজনক ঘটনা, বিরলতম ঘটনা, বিশ্বের ক্ষেত্রে এটা একটা গ্লোবাল একটা বিস্ময়কর ঘটনা। এই ঘটনা ঘটছে, কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা নির্বিকার রয়েছি, আমাদের কোনো চিন্তন নেই, আমাদের চিন্তার কোনো অভ্যুত্থান নেই, কিছু। এত অসারতা অলসতা আমাদের মধ্যে কেন? আমরা কেন প্রশ্ন করতে শিখি না? ঠিকই আছে, এক শ্রেণীর মানুষ টিএমসি করছে, পতাকা ধরে, ওরাই তো বেশি থাকতে পারছে না, তার জন্য আপনি কমান হন। আপনার নীতি যদি ঠিক হয়, আপনি যদি 5 জন থাকেন, তাহলে আপনি কিন্তু ভারী। আমরা যদি দার্শনিক চিন্তাবিদ, সমস্ত বুদ্ধিসম্পন্ন মানুষগুলোকে পৃথিবীর ক্ষেত্রে দেখি, তাদের সংখ্যাটা কিন্তু সবসময় কম ছিল। যারা সমাজ পরিবর্তন করতে চায়, তাদের পরিসংখ্যান সবসময় কম হয়। তাই ডিওয়াইফাই আসার কারণটা হচ্ছে স্পষ্ট কারণ। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষ যারা শোষিত, বঞ্চিত, তারা যেন সঠিকভাবে নিজের অধিকার পায়, সেই অধিকারের জন্য লড়াই চলছে। যখন সরকার প্যানেলে দুর্নীতি করে, তখন আমাদেরই ডিএফের ছেলেরা পুলিশের সামনে, বন্দুকের নলের সামনে গিয়ে বলে, এটা দুর্নীতি হলো, এটা দুর্নীতি করে চাকরি পেলো, এটা সাদা খাতা দিয়ে চাকরি পেলো, এটা হওয়া উচিত নয়। তারপরেই কিন্তু সরকার কোনো একটা ইতিবাচক যখন সিদ্ধান্ত নেয়, তখন আমরা বলি মমতা তো কাজ করেছে, ভালো ক্রেডিটটা মমতাকেই যায়, যাক আমাদের কোনো টাকা আপত্তি নেই।
ক্রেডিট মমতাই পাক। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের ওই আন্দোলনের ফলে তার চোখে চোখ রেখে বুঝে দিয়েছি তোমার এই নীতিটা ভুল। তারপরে সে তৎক্ষণাৎ ভুলটা সংশোধন করার জন্য একটা স্থান পেয়ে যখন তখন সংশোধিত ভুলটাকে নিজে বুঝে একটা স্বচ্ছ জায়গা তৈরি করলো, সেটাই আমাদের প্রাপ্য, সেটাই আমাদের পাওয়া। আমাদের সবসময় শাসন ক্ষমতায় থাকতে হবে, এর জন্য কিন্তু রাজনীতি নয়, এটার জন্য রাজনীতি হতে পারে না। শাসন ক্ষমতায় আসতেই হবে, চূড়ান্ত এটাই হবে আমাদের অভিপ্সা। তার জন্য কিন্তু রাজনীতি নয়। রাজনীতির বিরোধীতে থাকলে সরকারের সমালোচনা করতে হবে। সরকারের জনকল্যাণকর যদি নীতি না তারা প্রয়োগ করতে ব্যর্থ হয়, যদি তারা ব্যর্থ হয়, তাহলে আমাদের অবিলম্বে তাদের চোখে চোখ রাখে বলতে হবে তোমার এই নীতি আগামী দিনে ফলপ্রসূ হবে না, তোমার এই নীতি জাতিকে উজ্জ্বল জায়গায় নিয়ে যাবে না। সুতরাং আমরা এই কথাগুলো কিন্তু তাদেরকে সব সময় নিরন্তর আমরা বলছি। আমাদের কমরেডরা বলছে, কমরেড মীনাক্ষী বলছে, কমরেড দীক্ষিতা বলছে, প্রতিকুর রহমান বলছেন, সকলেই বলছেন, কিন্তু এই কথাগুলো কিন্তু বলছেন। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা যে সংগঠনটা করি, এই সংগঠনে আপনাকে বলবে না এই হিন্দু চলে যাও, এই মুসলমান চলে যাও, বৌদ্ধ তোমার তো হবে না, জৈন তোমার তো কোনো অংশগ্রহণ নেই। এই ধরনের জাতির কথা সাম্যবাদে নেই। সাম্যবাদের দুটো জাতি, স্পষ্ট কথা, একটা হচ্ছে পুঁজিবাদ, একটা হচ্ছে শোষিত, একটা শোষক আর শোষিত। আমরা যারা আছি সকলেই শোষিত। সুতরাং আমাদের সঠিক একটা প্ল্যাটফর্ম সরকারের কাছে আমরা চাই। সরকার বিরোধী যেই থাকুক না কেন, তাদেরকে আমাদের নীতিতে আনয়ন করাই হচ্ছে আমাদের প্রচেষ্টা, আমাদের লক্ষ্য। এই লক্ষ্যতে আমরা অবিচল রয়েছি, আগামী দিনেও থাকবো। আর কাবিলপুরের মাটিতে 2 পয়সার যারা রাজনীতি করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ওরা 2 পয়সা রাজনীতি, পয়সার বিনিময়ে রাজনীতি করে। আমরা আদর্শের জন্য রাজনীতি করি। তার জন্য একদিকে থাকবে জয়নাল আবেদিন সাহেব, আর একদিকে থাকবে গোটা ভারত, গোটা কাবিলপুরের মানুষ। পাল্লা ভারী কার হবে বলেন? পাল্লা ভারী কার হবে? কোটি কোটি টাকা আপনাকে দিয়ে দিল, ধরেন কালকে রাতে দিয়ে দিল 5 জনকে কোটি কোটি টাকা দিল, ধরেন আপনাকে 100 কোটি টাকা দিল। এটার গুরুত্ব বেশি না জয়নাল আবেদিন যে একটা হাই স্কুল তৈরি করে গেছে, একটা মাদ্রাসা তৈরি করেছে, তার গুরুত্ব বেশি? আপনার চিন্তা হবে? এই চিন্তা আমরা করি না। এই চিন্তা করি না বলেই কিন্তু আস্তে আস্তে আমাদের পদোন্নতি ঘটছে। আমাদের জীবনে যে মানোন্নয়ন ঘটা দরকার সেটা ঘটছে। আজকে কম্প্যারিজন করে তৃণমূলীরা, কম্প্যারিজন করে। আমি তাদের সঙ্গে কম্প্যারিজন করতে চাই, তাদের সঙ্গে ফেস টু ফেস মোকাবিলা আমার হবে। একদিকে চলছে বামপন্থী কেরালা, সেখানে শিক্ষিতের হার করো, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে, তারা কিন্তু নির্বিচারে প্রাণ হারায়। কাজের জন্য যাচ্ছে, এরা যে কাজ পাচ্ছে না, কাজ নেই। কলকারখানাকে বন্ধ করে দিলে কাজ কোথায় পাবে? চমক দেখাচ্ছে এবার, সবটাই কিন্তু আলোচনা হওয়া দরকার। চমক দেখাচ্ছে নির্বাচন প্রাক্কালে। মমতা সরকার বলছে এবার এত দিয়ে দেবো, ভ্যাকান্সি আছে, এতে আমাদের আপত্তি মোটেও নয়, এটা হওয়াই দরকার। আমরা চাইছি আমাদের আপত্তির ফলে, আমাদের প্রতিবাদের ফলে নির্বাচনের পূর্বেও যদি দেয়, আমাদের সকল শ্রেণীর মানুষ সেখানে যদি তার চাকরি পায়, কর্মসংস্থান হয়, তাহলে মায়েদের মুখে হাসি ফুটবে। লক্ষ্মীর ভাণ্ডারে সাময়িক হাসি ফুটতে পারে, যেদিন তুলে নিয়ে আসবেন সেদিনই, তারপরে তিনি আপনার মেডিসিন কিনতে গিয়ে শেষ। কারণ CGST SGST আছে, একদিকে নেবে মোদি, একদিকে নেবে দিদি, আপনাকে পুরো কতল করার জন্য তারা প্রস্তুত আছে। তাই এসেন্সিয়াল কমোডিটিস, যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তার মূল্য বাম আমলে কেমন ছিল? সরষের তেলের দাম কত, পেট্রোলের দাম কত? আমি কিন্তু CGST SGST দুটোর কথা বলছি। একটা রাজ্য সরকার ট্যাক্স নেয়, একটা কেন্দ্র সরকার ট্যাক্স নেয়, আর একটা আছে আলোচিত বিষয় নয়। তাহলে আপনাকে ভাবনা করতে হবে, একটা সব যদি কিনেন, সাবান যদি কিনেন, সেখানে ট্যাক্স নিচ্ছে, রাজ্য সরকারও নিচ্ছে, কেন্দ্র সরকারও নিচ্ছে, আপনাকে সব দিক থেকে শোষণ করছে। এবং তার উদ্বৃত্ত মূল্যের 0.001% আপনার অ্যাকাউন্টে সরাসরি দিয়ে বলছে তোমার হাতে পুরো দিলাম। এটা হচ্ছে ইবলিসি চাল, এটা হচ্ছে ইবলিসি চাল। আপনাদেরকে চিন্তা করতে হবে, চিন্তার একটা সময় এসছে। যে দলটা করেন, যে সংগঠনটা করেন, এটা গর্বের করেন, এটা কোনো ফন্ট নয়। এটা আপনাকে বলবে না যে মুসলমানদের জন্য, এটা বলবে না খ্রিস্টানদের জন্য। সার্বিক সমগ্র শ্রেণীর মানুষ এখানে সমান সুযোগ পাবে, কোনো এখানে পৃথক ব্যাপার নেই। তাহলে সকলকে আসতে হবে আমাদের এই প্ল্যাটফর্মে। এখন তারপরে এত কিছু করার পরও যারা আজকে আছেন, তারা রাতে গিয়েই ভাববেন না 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 না
তৃণমূলটাই করাই ভালো, আমার বাধা নেই। আপনি তৃণমূলটাই করেন, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে আসুন, আপনার সঙ্গে আমার কথা হওয়ার দরকার আছে। আপনার সাথে আমার মুলাকাত হওয়ার দরকার আছে যে আপনার দলটা বেটার না আমাদের কথাগুলো বেটার, এটা বোঝার কিন্তু দরকার আছে। সুতরাং আমরা গর্ব করি, আমরা বিরোধী থাকতে পারি, 1% থাকতে পারি, কিন্তু সিপিআইএম এর নেতৃত্ব যখন একদিকে বক্তব্য দেয়, চরম ভারতবাসী মানে সমগ্র ভারতবাসী কিন্তু একবারে মনোযোগ সহকারে শ্রবণ হয়। কেন করে? কারণ আজও বলে যে সিপিআইএম আমাদের ডিওএফআই যে সংগঠন সেটা সঠিক কথা বলে, এদের দূরদর্শিতা আছে, দার্শনিক চেতনা আছে, কিন্তু এরা মার খাচ্ছে কেন? প্রতিবাদের কবলে পড়েছে। অনেক আলোচনা হলো, আগামী দিনে পথে ঘাটে আপনাদের সঙ্গে অনেক আলোচনা হবে। আপনাদের 3-4টে কথা বলি আমি। শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, বাসস্থানের সিকিউরিটি, এগুলো চরমভাবে আমাদের প্রয়োজন। এগুলো কিন্তু সরকার দিতে ব্যর্থ হচ্ছে। সর্বোপরি যুবকরা, যুবতীরা যদি কাজ পায়, তাহলে বৃদ্ধ বাবাকে, বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যখন বাপ মা লক্ষ্মীর ভাণ্ডারের পশু নির্ভর করবে, ছেলেরাও বলবে মাসে তো আমার অন্তত 1000 টাকা হয়ে গেছে, তার মধ্যে অলসতা আসবে, কুড়ে নিয়ে আসবে, কাজ করার কোনো প্রয়াস আসবে না, তার যে কি ক্ষমতা, সে কি পাবে, সেই চেতনা তার মধ্যে তৈরি হবে। বামফ্রন্ট, ডিওয়াইএফআই আপনাদের চাই যে যে স্তরে আছেন সেই স্তরে থেকে আপনাদের যে প্রাপ্তব্য, যেটা পাওয়ার দরকার, সেটা যেন সঠিকভাবে সঠিকভাবে আপনারা পান। তার জন্য আগামীতে আমাদের লড়াই চালিয়ে হবে। সকলকে হার্দিক অভিনন্দন ও লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রাইমারি স্কুল প্রায় বন্ধ। এমন কিছু স্কুল আছে মাত্র একজন শিক্ষক, কোনো নিয়োগ নাই, লেখাপড়া হয় না। বেসরকারি স্কুল, এখানে 500-600 টাকা দিয়ে একটা বাচ্চাকে পড়ানো, এবং সরকারি স্কুলে পড়তে গেলে তার জন্য মিড ডে মিল সরকার থেকে আছে, খাবার দাবার আছে, পোশাক আছে, বিভিন্ন জিনিস আছে, এবং বিনা পয়সায় ভালো শিক্ষা হওয়ার কথা। কিন্তু যেহেতু শিক্ষক নাই, পড়াবে টাকা। আজকে কাবিলপুর অঞ্চলে হাই স্কুল, সেই হাই স্কুলে 62 জন শিক্ষকের পদ থাকে। যতগুলো ছাত্র আছে, বিশ্ব অনুযায়ী যতগুলো শিক্ষক লাগবে, তাতে 62 জন শিক্ষকের পদ ফাঁকা। লেখাপড়া হবে বলতে, লেখাপড়া 4টে উত্তর এসেছে, কোনো শিক্ষক নিয়োগ না। আজকের দিনেও কয়েক হাজার মানুষ কলকাতার রাজপথে ধর্ণা দিচ্ছে। আমাদের গ্রামেরও আছে, রায়নালদার ছেলে আছে, যারা 2.5-3 বছর ধরে ধর্ণা দিচ্ছে, কেউ 1000 দিন, কেউ 1500 দিন, কেউ 1200 দিন, এইভাবে ধর্ণা দিচ্ছে। এখন তাদের চাকরি সব চুরি হয়ে গেছে, পেতো কেউ তার আগে না পয়সা নিয়ে চাকরি দিয়ে দিয়েছে, এসব চাকরি চুরি হয়ে গেছে। আজকে নরেন্দ্র মোদী যারা বন্ধু, তারা মোটা মোটা বান্ডিল দিয়ে সব বিদেশে, নীরব মোদী, মালহিয়া, মোটা মোটা বান্ডিল টাকা নিয়েছে, হাজার অদ্ভুত কোটি টাকা। আর পশ্চিমবাংলার যারা তৃণমূলের মন্ত্রী একে একে এত টাকা চুরি করেছে, কার বাড়িতে 1 কাঁড়ি, কার বাড়িতে 2 কাঁড়ি, এরকম কাঁড়ি টাকা নিয়ে ধরা পড়েছে। তারা অর্ধেকের বেশি মন্ত্রী জেলে এই মুহূর্তে। এরা এদিকে দিদি ভাই আর এদিকে মোদি ভাই, 2 ভাই বলে রয়েছে, লুটপাট চলছে, লুটপাট। আর কোনো নিয়োগ নাই, চাকরি বাকরি নাই, 500 টাকা 1000 টাকা ভিক্ষাবৃত্তি মানুষকে শিখিয়ে দিল। এই ভোটে এসছে 500 টাকা 1000 করে, 1000 টাকায় কী হয় জানেন না। আজকে যারা বাসে ভাড়া দিয়ে বহরমপুর যায়, শুধু বাসের ভাড়া কত লাগে, আমি একটু গেলাম মণিগ্রাম, তার জন্য 30 টাকা, আর বাসের ভাড়া হলো 35 টাকা, 80 টাকা, 130 টাকা ভাড়া। আর বহরমপুরে টোটো চাপতে গেলে 2-1টা জায়গায় যেতে গেলে 200 টাকা আরামসে চলে যাবে, আরামসে চলে যাবে। তো 500 টাকায় 1000 টাকা কিছু, যদি বাড়ি পিছু
কোনো নিয়োগ না থাকে, চাকরি বাকরি না থাকে, পরিকল্পনা না থাকে, হ্যাঁ, বাড়ির যুবক ছেলে যারা তারা যদি চাকরি বাকরি না পায়, যারা স্টুডেন্ট তারা যদি যোগ্য শিক্ষা না পায়, তাহলে দেশের অবস্থা খুব মারাত্মক হবে। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা সেই জায়গায় চলে এসেছে। আর যেখানেই যে দেশে, প্রত্যেকটা দেশে যুবক যারা তারাই কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যে থাকে, তারাই কিন্তু পরিবর্তন আনবে। আমি অন্তত আমার বয়সে ব্রিগেডের সভা অত 20 বার গেছি, আমি কমপক্ষে যে 20 বার গেছি। এবার মীনাক্ষী মুখার্জির ডাকে, বিগত দিনে যেগুলো হয়েছে পার্টির ডাকে, বামফ্রন্টের ডাকে, কখনো সিপিএমের ডাকে, কিন্তু এবার হয়েছে শুধু কি ডিওয়াইএফআই-এর ডাকে, যুব ফেডারেশনের ডাকে। তাতে যারা সাংবাদিক তারা বলছে যে সর্বকালের শ্রেষ্ঠ জমায়েত ব্রিগেডে, এবার যে মীনাক্ষী ডাকে যে জমায়েত, এত জমায়েত কোনোদিন হয়নি। এটা সাংবাদিকরা বলছে, হিসাব করছে। তার মানে যুবক যারা তারা আন্দোলনের সংগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে। তাই আমি আশা করব কাবিলপুরের যারা বাসিন্দা, স্টুডেন্ট, যুবক, তারা বেশি বেশি করে পার্টিকে সময় দেবেন, এগিয়ে আসবে এবং পার্টির কমিটি হচ্ছে তারা অংশগ্রহণ করবে। আগামী মিটিং মিছিলে তারা অংশ নেবে, আশা রেখে